আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সকালবেলা কিন্তু ফাঁকিবাজি নাস্তা দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছে মুস্তাকিম আর সোহানা। তো ওরা দুজনেই কিন্তু বাসায়, বৃষ্টি হচ্ছে যেহেতু বাহিরে, তো সোহানা ঘুমাচ্ছে, মুস্তাকিম আর আমি নাস্তা করছিলাম। তো ডিম সিদ্ধ করেছি, সোহানারটা আর সোহানার জন্য রেখে দিয়েছি, আর মুস্তাকিম আমারটা, দুজনেরটা একটু লবণ দিয়ে দুইজনে খেয়ে নিলাম। তো মুস্তাকিম চা খাবে না, ওকে পাউরুটি দিলাম জেল দিয়ে, আর আমি তো পাউরুটি খাই না, তাই আমি কিন্তু মুড়ি দিয়ে চা খাবো। তো নাস্তা করে তারপরে কিন্তু কাজকর্ম করব। তো সোহানা ঘুমাচ্ছে, তাই সোহানাকে আর ডাক দিলাম না, আমরা এই নাস্তাটা করে নিলাম। তো নাস্তা শেষ করতেই দেখি সোহানাও ঘুম থেকে উঠে গিয়েছে। তো সোহানাকে বললাম, তুমি পাউরুটি চা দিয়ে খাবে কিনা? তো বললো না, ও চা খাবে না। তো অনেকদিন যাবৎ কিন্তু রুটি বানানো হয় না, আমার হাতে একটু ব্যথা, রুটিটা বেলতে পারি না, তাই রুটি বানাই না। তো কয়েকদিন যাবৎ ফাঁকিবাজি নাস্তা দিয়ে কিন্তু সকালটা পার হচ্ছে। তো সোহানা তো সকালে স্কুলে চলে যায়, মুস্তাকিম আর আমি তো মা ছেলে দুইজন যেমন তেমন ভাবেই সকালটা পার করে ফেলি। তো এটা কিছুদিন আগের ভিডিও। মুস্তাকিমকে স্কুল থেকে দিয়ে আসার টাইমে দেখি একটা মুরব্বি মাটির হাঁড়ি পাতিল বিক্রি করছেন। তো সেখান থেকে আমি একটা কয়েলের বাটি নিয়ে আসলাম, আর ছোট্ট একটা ব্যাংক এনেছি। এই ব্যাংকটায় কিন্তু আমি টাকা জমাবো। আসলে আমরা মধ্যবিত্তরা আমাদের শখগুলো কিন্তু যখন তখন পূরণ করতে পারি না। শখগুলো পূরণ করতে কিন্তু একটু ধৈর্য ধরতে হয়, আর সেই শখগুলো পূরণ করতে কিন্তু টাকার প্রয়োজন হয়। তো অনেক সময় দেখা যায় কি, কোনো কিছু প্রয়োজন হলে হাজবেন্ডের হাতে কিন্তু টাকা পয়সা থাকে না। তো নিজেরা যদি কিছু সঞ্চয় করি, কিছু জমিয়ে রাখি, তখন যদি বিপদের সময় বা কোনো কিছু কেনার টাইমে যদি নিজেরা দিতে পারি, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং অনেক উপকার হয়। তো সেই ভেবেই ব্যাংকটা কিনে নিয়ে আসা। নিজের হাত খরচ থেকে কিছু কিছু টাকা আমি প্রতিদিন এইভাবেই জমিয়ে রাখবো। তো মাস যেহেতু শেষ হয়ে গিয়েছে, ঘর ভাড়া, পানির বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, তো সেইগুলোর একটা হিসাব নিয়ে বসেছিলাম। তো আমরা তো মাসিক বাজার করি না, আমরা সাপ্তাহিক বাজারটাই বেশিরভাগ করি। তো বাজারের লিস্ট তেমন একটা করার প্রয়োজন হয় না, তারপরেও মাঝে মধ্যে করতে হয়। তো এখন যেহেতু ঘর ভাড়া দিব, তাই ঘর ভাড়ার লিস্টটা করছিলাম যে কত ঘর ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল টোটাল কত হয়েছে। মধ্যবিত্ত যারা, তারা কিন্তু যখন যেটা খুশি তখন সেটা করতে পারে না। তাদের একটাই ভয়, তারা মধ্যবিত্ত। মধ্যবিত্ত মানুষের অনেক বুঝে শুনে কিন্তু চলতে হয়। আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা কিন্তু খুব হিসাব করে সংসার চালায় এবং খুব হিসাব করে কিন্তু চলি। প্রত্যেকটা পা হিসাব করে ফেলি। প্রত্যেকটি মানুষেরই কিন্তু শখ আহ্লাদ থাকে, ভালো খাবার, ভালো আশাক পোশাকের, ভালো জায়গায় থাকার। কিন্তু ইচ্ছে করলেই তো সব পাওয়া সম্ভব না, সব করা সম্ভব না। আর আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা কিন্তু প্রতি মাসে সংসার খরচ বা হাত খরচ থেকে যদি কিছু কিছু টাকা জমিয়ে রাখি, দেখা যায় নিজের কোনো ছোটোখাটো শখ পূরণ করতেও পারলাম। বা সংসারে যদি কোনো বিপদ আপদ হঠাৎ হয়ে যায়, তো আল্লাহ না করুক এরকম বিপদ যেন কারো না হয়, যদিও বা হয়ে যায়, তখন যেন সেই বিপদটা আমরা সামলাতে পারি। তো এইভাবে কিছু সঞ্চয় করা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই উচিত, আমরা যারা মধ্যবিত্ত আছি। তো বিছানাটা গুছিয়ে চলে আসলাম সামনের রুমে। সামনের রুমেই কিন্তু ফ্রিজটা রেখেছি। তো এই রুম দিয়েই কিন্তু আমাদের বাইরে আসা যাওয়া করতে হয়। তো এই রুমে ফ্রিজটা রেখেছি, আর ছোট্ট একটা ওয়ার্ড্রোব রেখেছি। এই ওয়ার্ড্রোবে যে অতিরিক্ত কাঁথা বালিশগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, এটার মধ্যে সবসময় এগুলো রাখি। তো এই রুমটা একটু অন্ধকার থাকে, দেখা যায় কি অন্ধকারে এটা ময়লা হয়েছে কিনা বোঝা যায় না। আর প্রতিদিন যেহেতু ফ্রিজটা খোলা হয়, হাতের স্পর্শে একটু নোংরা হয়ে যায়, তাই ফ্রিজটা মুছে নিচ্ছিলাম। তো ফ্রিজটা মুছে তারপর ওয়ার্ড্রোবটাও মুছে ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব দুপুরের রান্নায়। আবার কিন্তু কতগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, সেই কাপড়েও কিন্তু ধুতে হবে। তো গ্রাম থেকে আসার পর এতগুলো কাপড় জমে গিয়েছিল, আপনাদের সাথে তো সেটা শেয়ার করেছি। তো প্রতিদিন একটু একটু করে কিন্তু কাপড় ধুয়ে দিচ্ছি, একসাথে তো আমার পক্ষে ধোয়া সম্ভব না।
আর এমনিতেও আমার বারান্দা ছোট, একসাথে কাপড় ধুইলে আমি দেখা যায় শুকাতে দিতে পারবো না, কষ্ট হয়ে যাবে। তো বাড়িতে যাওয়ার আগে কিন্তু ফিল্টারটাও ধুয়েছিলাম, তো ফিল্টার এখন আর ধোয়ার প্রয়োজন নাই। তো উপর থেকে একটু মুছে নিলাম। তো ভাতের র্যাকটাও উপর থেকেই মুছে তারপরে কাপড়গুলো ধুয়ে কিন্তু আমি চলে এসেছি বারান্দায় শুকাতে দিতে। আসলে প্রতিদিন এইভাবে আমার শুকাতে দিতে কাপড়গুলো কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে, কিন্তু কি করব, বারান্দাটা ছোট, আবার এমনিতে গাছ রেখেছি, তো সেজন্য একটু কষ্টই হয়ে যায়। তো ইচ্ছে করলেই কিন্তু বড় ফ্ল্যাট নিয়ে থাকা যায়, তবে বড় ফ্ল্যাট নিয়ে থাকার মতো এবিলিটি কিন্তু আমাদের নেই। আমাদের পাশের ফ্ল্যাটটা কিন্তু খালি, সেখানে 3টা বেডরুম 3টা বারান্দা আছে। তো 3টা বেডরুম আমাদের জন্য বড় হয়ে যায়, বিশেষ করে ভাড়াটাও কিন্তু অনেক বেশি। তো এই বাসায় আসার আগে যে ফ্ল্যাটে ছিলাম সেই ফ্ল্যাটে কিন্তু 2টা বারান্দা ছিল, বিশাল বড় বড় রুম ছিল। তো সেই ফ্ল্যাটটা বাচ্চাদের সুবিধার কারণে কিন্তু ছেড়ে দিতে হয়েছে, তবে সেই ফ্ল্যাটের তুলনায় কিন্তু এই ফ্ল্যাটের দামটা অনেক বেশি, মানে ভাড়াটা অনেক বেশি। তো যাই হোক, কাজ করতে করতে কিন্তু একদম ক্লান্ত হয়ে গিয়েছি। তো একটা স্যালাইন বানিয়ে খেয়ে নিলাম, যেহেতু প্রেশারটা লো। তো প্রেশার লো থাকার কারণে কিন্তু দিনে 1-2টা স্যালাইন আমার প্রতিদিনই খেতে হয়। তো মুস্তাকিমের বাবা প্রায় সময় লিকুইড যে স্যালাইনটা সেটাও রাতে নিয়ে আসে। তো দুপুরে রান্না বাড়ার জন্য কিন্তু কাটাকাটি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে করলা ভাজি করব, আর হচ্ছে গজার মাছ এনেছিলাম বাড়ি থেকে, গ্রাম থেকে আসার টাইমে। তো সেই মাছটা আজকে টমেটো দিয়ে আলু দিয়ে ভুনা করব। আর আপাতত দুপুরে খাবারের জন্য পটল আর হচ্ছে করলা ইলিশ মাছ ভাজবো, এটা দিয়ে দুপুরে খাবো। আর রাতের জন্য করলা ভাজি আর গজার মাছটা রান্না করব। কালকে যে ডাল ছিল, চালতা দিয়ে ডাল রান্না করেছিলাম, সেই ডালটা আমি শুকিয়ে রেখেছি। তো এই ডালটা কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো ভাজার জন্য আমি ওই পাশে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গিয়েছে। এখন মাছটা দিয়ে দিলাম। তো আমরা মা ছেলে মেয়ের জন্য 3জনের জন্য 3টা টুকরা ইলিশ মাছ ভাজলাম, সেই সাথে পটলগুলো দিয়ে দিলাম। তো মাছের সাথে সাথে পটলগুলোও ভাজা হয়ে যাবে। তো পটল ভাজাটা আর হচ্ছে করলা ভাজা, এই 2টা ভাজা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর এই ভাজা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই কিন্তু আমি ভাজাভাজির কাজটা যখন ভাত খাবো তখনই করলাম। তো আমার বাসায় কিন্তু সব সবজির চেয়ে করলাটা একটু বেশি খাওয়া হয়। যারা আমার ভিডিও কন্টিনিউ করেন তারা কিন্তু বলতে পারবেন যে করলা ভাজি বা করলা তরকারিটা আমি একটু বেশি রান্না করি। তো অন্য সব সবজি দেখা যায় বাচ্চারা খায় না, আর আমার কাছেও একা একা খেতে তেমন একটা ভালো লাগে না। মুস্তাকিমের বাবা শুধু রাতে ভাত খায়, তো দুপুরে সকালে সে তো বাসায় থাকে না, তাই কিন্তু সবজিটাও খাওয়া হয় না, তাই সবজিটা খুব কম খাওয়া হয় আমাদের ঘরে। তো করলা ভাজি যেহেতু সোহানা খায়, আর আমার কিছু করলার ভাজি হোক তরকারি হোক ভাজা হোক যেটাই হোক আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই করলাটাই সবসময় বেশি কেনা হয়। তো এখানে ভাজার পর আমি মাছটা রান্না করব। মাছটা রান্নার জন্য মশলাটা কষিয়ে নিলাম। তো মশলাটা ভালো করে কষিয়ে মাছটা কিন্তু একটু কষিয়ে উঠিয়ে নিব। তো আমি কিন্তু এই মাছটা তেমন একটা রান্না করতে পারি না, বড় আপুকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তারপরে কিন্তু রান্না করতেছি। তো সচরাচর যেই মাছগুলো সবসময় রান্না করি, এই গজার মাছটা কিন্তু একটু অন্যভাবে রান্না করতে হয়। তো বড় আপুকে ফোন দিয়েছিলাম, বললাম এই মাছটা কিভাবে রান্না করতে হয়, তো বড় আপু বলল, তারপরে কিন্তু রান্না করছি। তো গজার মাছ শোল মাছ আমাদের একটু কম খাওয়া হয়। তো ঢাকায় যেহেতু মাছগুলো চাষের, তাই মুস্তাকিমের বাবা কিন্তু একদমই কিনতে চায় না। তো গ্রাম থেকে যেহেতু এনেছি, মাছটা ভীষণ ফ্রেশ ছিল, আব্বা কিনে দিয়েছিল মাছটা কিন্তু একটু বড় সাইজের ছিল। তো ফাইনালি রান্না বাড়া শেষ করে এখন রান্নাঘরটা মুছে নেব। তো রান্নাঘরটা এমনিতেও পরিষ্কার ছিল, কারণ রান্নার আগে কিন্তু থালাবাটি ধুয়ে তারপর রান্নাঘরটা মুছে রান্না শুরু করেছিলাম। তো উপর থেকে একটু মুছলেই হবে। তো ফাইনালি রান্নাবাড়া শেষ করে চলে আসলাম। এর মধ্যে কিন্তু সোহানা মুস্তাকিমও স্কুল থেকে চলে এসেছে। দুপুরে কিন্তু রান্না বাড়াটা অনেকটাই ঝামেলার কাজ, আর দুপুরের রান্নাটা যদি সময়ের মধ্যে শেষ করা যায় অনেকটাই কিন্তু নিশ্চিত হওয়া যায়।
তবে রান্নাবাড়া শেষ করলে যে কাজ শেষ হয়ে যায় এমনটা কিন্তু না। এই যে এখন বাচ্চারা চলে এসেছে, ওদেরকে আইসক্রিম দিলাম, তো ফ্রিজে আইসক্রিম ছিল। তো ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি আপনারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করব। আবারও দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।